হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02H চ্যাপ্টার 5 ইতিমধ্যে আমরা আলোচনা করছিলাম। বেশ কতগুলো প্রশ্ন উত্তর আমরা 7 ও 16 নম্বরে আলোচনা করে দিয়েছি। আজকে আমরা আরও একটি নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মানব জীবনের বিকাশের স্তরকে রুশো কয় ভাগে ভাগ করেছেন এবং এই সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। রুশো তার এমিল নামক গ্রন্থে বিভিন্ন বয়সের শিশুর জন্য বিভিন্ন ধরনের শিক্ষা প্রবর্তনের কথা বলেন। এই গ্রন্থের মধ্যে দুজনের জীবনী বর্ণিত আছে। একজন হচ্ছে এমিল, হচ্ছে বয়, এবং সোফি হচ্ছে একটি মেয়ে বা গার্ল, যে পরবর্তীতে এমিলের স্ত্রী হবে। এমিলের শিক্ষার কাল বয়স অনুযায়ী কয়েকটি পর্যায়ে তিনি ভাগ করেছেন এবং উপন্যাসের কাহিনীর মধ্যে দিয়ে বিভিন্ন অধ্যায়কে এক একটি পর্যায়ের শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলেছেন। রুশোই প্রথম যে এই জীবন বিকাশের স্তরকে নিজের শিক্ষা রচনার যে বিভিন্ন ধাপ বা পর্যায়ে ভাগ করার কথা তিনি বলেছিলেন। রুশো মানব জীবনের বিকাশকে 4টি ভাগে বা স্তরে ভাগ করেছেন। প্রথম স্তর হচ্ছে 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত। এটি শিশুর ইন্দ্রিয় গঠনে সাহায্য করবে এবং শিশুর দৈহিক বিকাশের ওপর জোর দেওয়া হবে। এই স্তরে দৈহিক বিকাশের জন্য তিনি খেলাধুলোর কথা বলেছেন। আনন্দ ও খেলার মধ্যে দিয়ে সে বড় হবে। তার খেলার সামগ্রী হবে গাছের ফুল, ফল, ডালপালা ও কাঠের বল। এই স্তরে পুঁথিপত্র বা বইয়ের কোনো ভূমিকা থাকবে না। দুর্বল স্বাস্থ্যের অধিকারী শিশুর মধ্যে আদেশ মানার শক্তি থাকে না, তাই তাকে গ্রামের পরিবেশে নিয়ে গিয়ে প্রাকৃতিক ঘটনাবলী পর্যবেক্ষণ করাতে হবে এবং তাকে মুক্তভাবে ছেড়ে দিতে হবে, তাহলেই সে স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। এই স্তরে শিশুর অনাড়ম্বর বেশভূষা, অলঙ্কারহীনতা, পরিমিত স্নেহ ভালোবাসাকে পুঁজি করে তার বিচরণ এবং আনন্দের মধ্যে দিয়ে শিশু বড় হবে এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খেলাধুলা করে, সংগ্রাম করে, অনুসন্ধান চালিয়ে সে প্রকৃতির পাঠশালায় শিক্ষা লাভ করবে এবং এই স্তরে পিতামাতার মতো শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ শিশুর জন্য। কিন্তু শিক্ষক শিশুর বিকাশকে অনুসরণ করবে, কোনো কিছু তার উপর চাপিয়ে দেবে না। নেক্সট হচ্ছে দ্বিতীয় স্তর বা বাল্য স্তর। 5 থেকে 12 বছর পর্যন্ত হচ্ছে এই স্তরের সময় পর্ব। এই স্তরে শিশু যুক্তি ক্ষমতা পরিপক্ক হয় না, তাই বুদ্ধিভিত্তিক কোনো শিক্ষা তখনও তার কাছে অর্থহীন। শিশুকে শিশুই থাকতে দিতে হবে। সুতরাং দেহ গঠন, মুক্ত বিচরণ এবং প্রকৃতি নিরীক্ষণের মধ্যে দিয়ে তার অনুসন্ধিৎসা বিষয়টিকে কাজে লাগাতে হবে। সেখান থেকে সে শিখবে। শিক্ষা ত্বরান্বিত করার কোনো প্রয়োজন নেই। সময় সংক্ষেপ করার বদলে কালক্ষেপণ করাই ভালো, কারণ কালক্ষেপণের মধ্যে দিয়ে প্রকৃত শিক্ষা প্রস্তুতি চলতে থাকে। শিক্ষার এই স্তরে প্রকৃতির শাসন পুরোপুরি কাজ করবে, বাহ্যিক শাসন নয়। কর্মফলই হবে প্রকৃত শাস্তি। তার মতে বাল্যকালের এই শিক্ষা মূলত নেতিবাচক হলেও এখানে ইতিবাচক শিক্ষার প্রাথমিক সূচনা হবে। পরিবেশ নিরীক্ষণের মধ্যে দিয়ে রং আঁকা, দৈর্ঘ্য, প্রস্থ, দূরত্ব, ওজন, সাদৃশ্য, বৈসাদৃশ্যের জ্ঞান আসবে। ধৈর্য নিয়ে শিশুর জিজ্ঞাসার উত্তর জোগানো শিক্ষকের দায়িত্ব। শিশুর অনুসন্ধিৎসা পূরণ হলে শিশু আবিষ্কারের আনন্দ পাবে। মাটি, জল, বালি, গাছপালা দিয়ে সে ঘরবাড়ি, দুর্গ প্রভৃতি তৈরি করবে এবং ছবি আঁকার মধ্যে দিয়ে, খেলার মধ্যে দিয়ে শিশুর নিরীক্ষণ ও বিশ্লেষণ শক্তি বাড়বে। শারীরিক কসরতের মধ্যে দিয়ে তার দেহ সুগঠিত হবে এবং অলসতা, বিলাসিতা এবং ইন্দ্রিয় শিক্ষার এই সার্থক স্তরের পরে আসবে বুদ্ধিভিত্তিক শিক্ষার স্তর। নেক্সট হচ্ছে তৃতীয় স্তর। 12 থেকে 15 বছরের বয়স পর্যন্ত এই স্তরে জ্ঞান অর্জনের স্তর। এতদিন পর্যন্ত ইন্দ্রিয়ের যে দেহের শিক্ষার ফলে পড়াশোনার পরিবেশ সৃষ্টি হয়েছে, মানসিক ক্ষমতা বেড়েছে। সুতরাং এই স্তরে জ্ঞান অর্জন ও প্রয়োগের সময় শিক্ষণীয় বিষয় নির্বাচন, জ্ঞানের প্রয়োগ, মূল্য বিচার এই স্তরে হওয়া উচিত। রুশোর মতে এখানে শিক্ষক হবেন শিশুর ক্রমবিকাশের সহায়ক। মুখস্থ বিদ্যার বদলে বিশ্লেষণ ও গবেষণা পদ্ধতির মধ্যে দিয়ে রুশো শিক্ষার্থীকে বা শিশুকে শেখাতে বলেছেন। এই স্তরে জ্যোতিষ বিজ্ঞান, ভূগোল পড়ার কথাও বলেছেন রুশো। সেই সাথে কিছু প্রয়োজনীয়
বইয়ের কথা বলেছেন, কিন্তু বইয়ের সংখ্যা সবসময় কম রাখার কথাই তিনি এখানে উল্লেখ করেছেন। রুশোর মতে রবিনসন ক্রুশোই এই স্তরের এমিলের পাঠ্য বই, কারণ তার মতে এই বইয়ের মূল কথা আত্মনির্ভরতা এবং মানুষের প্রকৃত বিজয়। তাছাড়া এই স্তরে তিনি শিল্প শিক্ষা, হস্তশিল্প ইত্যাদির কথা বলেছেন, যার মধ্যে দিয়ে শিক্ষার্থী সে শ্রমের প্রতি মর্যাদা দিতে শিখবে এবং জীবিকা অর্জনে স্বাবলম্বী হয়ে উঠবে। নেক্সট হচ্ছে চতুর্থ স্তর বা কৈশোর স্তর, 15 থেকে 20 বছর পর্যন্ত এই স্তরের সময়কাল। এই স্তর সমগ্র জীবনের পক্ষে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ এতদিন পর্যন্ত শিশুর শিক্ষা হয়েছে আত্মবিকাশ ও আত্ম উন্নতির জন্য। এখানে এসে সমাজপ্রীতির সময়। এই স্তরে অন্তর্গঠনের জন্য নীতি শিক্ষা ও ধর্মশিক্ষার কথা তিনি বলেছেন। জীবনের প্রকৃত প্রয়োজন এখান থেকেই শুরু হয়। সামাজিক সম্পর্কের শিক্ষা প্রভৃতি শিক্ষার মানবিক, দার্শনিক ও বৈজ্ঞানিক দিক এই সময় শিশুর পাঠ্য বিষয়। ইতিহাস পড়ে সে সমাজের মনোভাব বা সামাজিক পরিবেশ পরিস্থিতির সম্পর্কে জানবে, সামাজিক মনোভাব গঠিত হবে, সমাজের প্রতি তার, মানুষের প্রতি তার শ্রদ্ধা জন্মাবে, দর্শন তাকে বিশ্বব্রহ্মাণ্ড ও ব্যক্তি মানুষের সম্পর্ক জানাবে। তখন তার মধ্যে ধর্ম চেতনা আসবে ও প্রকৃত ধর্মের শিক্ষা সে পাবে। তাছাড়া কৈশোরের বিভিন্ন প্রবণতা ও কৌতূহল নিবারণের শিক্ষাও এই সময় তাকে বিশেষভাবে জানানো হবে এবং সবশেষে ব্যাপক ভ্রমণের মাধ্যমে তার শিক্ষা সমাপ্ত হবে। এমিল নামক এই গ্রন্থের পঞ্চম অংশে এমিলের ভাবী পত্নী সোফির কথা এখানে বর্ণনা করা হয়েছে এবং সোফির বা এমিলের ভাবী পত্নী যে সোফি, তার শিক্ষা সম্পর্কে রুশো কেবলমাত্র তাকে সুগৃহিণী ও সুসঙ্গিনী হওয়ার কথাই উল্লেখ করেছেন। সেই সময়কার যুগে দাঁড়িয়েও রুশো স্ত্রী শিক্ষার সম্পর্কে বিশেষ কিছু বলেনি। তার ক্ষুদ্র মানসিকতা ত্যাগ করতে পারেনি। তিনি স্ত্রী জাতির বুদ্ধিভিত্তিক শিক্ষার প্রতি আস্থা রাখতে পারেননি। ফলে স্ত্রী শিক্ষার প্রতি মেয়েদের যে বুদ্ধিভিত্তিক শিক্ষার প্রয়োজন আছে সেটা তিনি স্বীকার করেননি। কেবলমাত্র তিনি তাকে সুগৃহিণী ও সুসঙ্গিনী হওয়ার কথাই বলেছেন এবং সেই জাতীয় শিক্ষা গ্রহণের কথাই বলেছেন। তবে রুশো শিক্ষক সম্পর্কে বলেছেন যে তিনি হবে পরিপূর্ণরূপে শিক্ষিত, প্রাকৃতিক শিক্ষা নীতিতে আস্থাবান, সেবামূলক মনোভাবের অধিকারী। তিনি শিশুর জীবন বিকাশের দায়িত্ব নিঃস্বার্থভাবে গ্রহণ করবে। রুশোর শিক্ষা চিন্তার মধ্যে পরস্পর বিরোধী ধারণার অবতরণ করা হয়েছে, কিন্তু তার সাথেও তার চিন্তার মধ্যে আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার বীজ রোপণ করা ছিল, কারণ তিনি প্রথম শিক্ষার ক্ষেত্রে শিশুকে গুরুত্ব দিয়েছেন সবার আগে। তিনি আরও বলেছেন শিশুর প্রকৃতি অনুযায়ী শিক্ষা পরিকল্পনা রচিত হবে। শিক্ষণ পদ্ধতিও ছিল তার বিজ্ঞানসম্মত। শিশু তার আত্মসক্রিয়তার মধ্যে দিয়ে শিখবে। তাদের শিক্ষা হবে বয়স অনুযায়ী ও বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক। তিনি স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার কথা বলেছেন। তাই তাকে আমরা সমাজ বৈজ্ঞানিক মতবাদের জনক বলতে পারি, কারণ রুশো হস্তশিল্প ও বৃত্তিমূলক দক্ষতা অর্জনের কথাও বলেছিলেন। তাই এই বিশ্লেষণ থেকে দেখা যায় যে শিক্ষা চিন্তার মধ্যে আধুনিক শিক্ষা অনুসৃত নীতি সর্বপ্রথম স্বীকৃতি দেওয়া হয়েছিল। রুশোর এই চিন্তার মধ্যে দিয়ে আধুনিক শিক্ষার জন্ম হয়। এমিলের শিক্ষা পরিকল্পনায় শিশুকে প্রধান স্থানে স্থাপন করলেন রুশো। নতুন শিক্ষা জীবন এবং শিক্ষার আলোয় তার নতুনভাবে আনন্দ, মুক্তির পথ, মনোবৈজ্ঞানিক পরিস্থিতি, সমাজ বৈজ্ঞানিক শিক্ষার সূচনা করেছিলেন রুশো। তাই বলতেই হয় যে আধুনিক শিক্ষা চিন্তার পথিকৃৎ হচ্ছেন রুশো। প্রকৃতির আদর্শকে একটি আদর্শ করে একটি আদর্শ সমাজ গঠন করতে চেয়েছিলেন রুশো। সেখান থেকে শিক্ষা পরিচালিত হবে। তার শিক্ষা চিন্তা সামাজিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বিষয়টি। প্রকৃতিবাদী ছিলেন যেহেতু রুশো, তাছাড়া তিনি একজন ভাববাদী ও মানবতাবাদী দার্শনিক ছিলেন। তাকে কোনো নির্দিষ্ট দার্শনিকের মতবাদের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। তার মতে শিক্ষা জীবনের স্বাধীনতা অর্জনের চিন্তাভাবনার মৌলিকত্ব এবং জ্ঞানের সৃজনশীলতা আনার জন্য একটি মাধ্যম। শিক্ষায় গণতান্ত্রিক প্রয়োগবাদী শিক্ষা পদ্ধতি এবং সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রমের ধারণা সূত্রপাত করেন রুশো। নেক্সট হচ্ছে রুশোর শিক্ষা দর্শনের সমালোচনাগুলি আলোচনা করো, অথবা রুশোর শিক্ষা দর্শন কী কী কারণে সমালোচিত হয়েছিল আলোচনা করো।
রুশো আধুনিক শিক্ষার ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ শিক্ষাবিদ। তিনি শিশুকেন্দ্রিক ও স্বাভাবিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন, তবে তার শিক্ষা দর্শনের অনেক দিকে শিক্ষাবিদদের কাছে সমালোচিত হয়েছে। বাস্তব জীবনে তার অনেক মতবাদ সম্পূর্ণভাবে প্রয়োগ করা সম্ভব নয় বলেও মনে করা হয়। এক হচ্ছে, রুশোর শিক্ষার দর্শনে বহু ক্ষেত্রে অবাস্তব ও স্ববিরোধী বলে উল্লেখ করে বহু সমালোচকরা, কারণ স্বভাব অনুযায়ী শিক্ষার কথা তিনি বলেছেন, কিন্তু তিনি তার মানসপুত্র এমিলের শিক্ষার জন্য তাকে স্বাভাবিক পরিবেশ থেকে দূরে সরিয়ে আত্মীয় পরিজনের থেকে বিচ্ছিন্ন করে শিক্ষার কথা বলেছেন। তিনি শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হলো পূর্ণাঙ্গ ও আদর্শ সামাজিক মানুষ সৃষ্টি করা, কিন্তু এমিলকে তিনি 15 বছর পর্যন্ত সম্পূর্ণ সমাজ বিচ্ছিন্ন মানুষের জীবন পালন করতে বলেছেন, কেবলমাত্র তার গৃহ শিক্ষকের সাহচর্যে। শিশুর বিকাশের জন্য সমবয়স্কদের যে প্রয়োজন, তাই স্বাভাবিক নীতি শিক্ষা অনুযায়ী এই বিষয়টি গুরুত্ব পায়নি। 2 হচ্ছে, রুশো তার শিক্ষা ব্যবস্থায় পুস্তকের কোনো মূল্য দেননি। একেবারে শৈশবকাল বই ছাড়াই ব্যতীত হয়েছে। বই ছাড়া শৈশবকাল ব্যতীত বিষয়টি সম্ভব না। যুগ যুগ ধরে এর মধ্যে দিয়ে জ্ঞান এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হচ্ছে, অভিজ্ঞতা সঞ্চারিত হচ্ছে বংশ পরম্পরায়। তো মানব সভ্যতা এইভাবে এগিয়ে চলছে, কিন্তু এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়নি বলে অনেকেই সমালোচনা করে থাকেন। 3 হচ্ছে, সামাজিক শাসন ও সভ্যতার মূল্যকে তিনি কোনো গুরুত্ব দেননি। কাজের মধ্যে দিয়ে তার শিক্ষা সম্পূর্ণ হবে এবং এর মধ্যে দিয়ে সে অভিজ্ঞতা অর্জন করতে করতে শিক্ষা গ্রহণ করবে বলে বলেছেন, কিন্তু সমালোচকরা বলছেন যে এটা অবাস্তবিক। মানুষের সব কিছু কেবলমাত্র নিজের থেকে শিখে বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে পাওয়া সম্ভব নয়। অনেক ক্ষেত্রে অনেক কিছু আমরা বই পড়ে জেনে বুঝে এবং প্রীতি ও শ্রদ্ধার মধ্যে দিয়ে অন্তরের প্রেরণায় শিখে নিতে পারি। 4 হচ্ছে, রুশো একদিকে যেমন ভীষণ নিরাশাবাদী, অন্যদিকে তেমনই অতি উচ্চাশাবাদী। সেই জন্য উচ্চাশা অনুযায়ী সততায় সে গভীর আস্থা রাখে। সেই মানুষ যখন একটা বৃহত্তর সমাজ করে তোলে, তখন সেই মানুষের প্রতি বা সেই সমাজের প্রতি তিনি বিতৃষ্ণা দেখাচ্ছেন। মানে তিনি বলছেন যে মানুষ হচ্ছে খুব সৎ, কিন্তু সেই মানুষ যখন সংঘবদ্ধ হয়ে একটা সংগঠন তৈরি করছে, তখন সেই সংগঠনকে তিনি অপছন্দের বা বিতৃষ্ণার কারণ বলছেন। 5 হচ্ছে, তার সমালোচনার অন্যতম কারণ হচ্ছে রুশো বলেছেন যে তার মানসপুত্র এমিল সংস্কার অনুযায়ী বড় হবে, কিন্তু প্রকৃতপক্ষে এমিলের সমস্ত ইচ্ছা, অনুভূতি, কার্য তার শিক্ষকের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। 6 হচ্ছে, রুশো নেতিবাচক শিক্ষার কথা বলেছেন, যেখানে শিশুর ওপর সরাসরি জ্ঞান চাপিয়ে দেওয়া হবে না, কিন্তু শিক্ষার প্রাথমিক স্তরে কিছু পরিকল্পিত নির্দেশনা ও দিক নির্দেশনা প্রয়োজন হয়। শিক্ষক সম্পূর্ণ যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে শিশুর শেখার গতি ব্যাহত হতে পারে, ফলে এই ধারণা বাস্তব ক্ষেত্রে কার্যকর হয় না। 7 হচ্ছে, রুশো নারী ও পুরুষের শিক্ষাকে সমানভাবে গুরুত্ব দেননি। তার মতে নারীর প্রধান কাজ হচ্ছে পরিবার পরিচালনা ও পুরুষকে সহযোগিতা করা, তাই তিনি নারীদের জন্য সীমিত শিক্ষার কথা বলেছেন। আধুনিক যুগে যেখানে লিঙ্গ সমতা, নারীর অধিকারের ধারণা রয়েছে, সেখানে এই মতবাদ গুরুত্ব পায় না। এবং 8 হচ্ছে, রুশো শিক্ষকের ভূমিকা তুলনামূলকভাবে কম করতে বলেছেন এবং গুরুত্ব কম দিয়েছেন। তিনি শিশুর স্বতঃস্ফূর্ত বিকাশের উপর বেশি জোর দেন, কিন্তু শিক্ষকের অভিজ্ঞতা, দিক নির্দেশনা ও প্রেরণা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষককে গৌণ মনে করলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সুতরাং দেখা যাচ্ছে যে রুশোর শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষার বিকাশে যুগান্তকারী অবদান রাখলেও এর কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি রয়েছে। অতিরিক্ত প্রকৃতি নির্ভরতা, সমাজ বিমুখতা, নারী শিক্ষার প্রতি সংকীর্ণতা এবং বাস্তবায়নের জটিলতার কারণে তার শিক্ষা দর্শন সমালোচিত হয়েছে। তবুও শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা প্রতিষ্ঠায় তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ রুশো সম্পর্কিত যে 3টি প্রশ্ন আসে, সেগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এগুলো থেকে মোটামুটি তোমাদের এই প্রশ্নগুলো আসবে, বাকি যেগুলো রয়েছে আমরা পরের দিন আলোচনা করব।